সকালে নামাজ পড়ে এসে ঘুমোচ্ছিলাম, এমন সময় ফোনটা বাজতে শুরু করলো। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার নতুন অফিসের বস। আপনাকে আমাদের কোম্পানির জন্য সিলেক্ট করা হয়েছে। কাল এসে আপনার জয়েনিং লেটারটা নিয়ে যাবেন। জি ম্যাডাম, ঠিক আছে। আর একটা কথা। জি। সরি ম্যাডাম, প্রথমে চিনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই দেখেন, এতক্ষণ এত কিছু বলে ফেললাম, অথচ পরিচয়টা দিলাম না। একটু মনে করিয়ে দেবেন না? আমি জাহিদ হাসান, মায়ের আদরে ছোট ছেলে। বাবা কিছুদিন আগে পৃথিবীর মায়া কাটিয়েছেন। আমি এবার মাস্টার শেষ করলাম, আর আমার দুষ্টু মিষ্টি ছোট বোন রিয়া এবার ইন্টার শেষ করলো। কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিতে গিয়েছিল, সেখানে একজন ম্যাডামকে দেখলাম তুলনামূলক বেশি চটপটে, বুদ্ধিমতী আর দ্রুত। আর উনি যথেষ্ট সুন্দর। অল্পের জন্য ক্লাস থেকে বেঁচে গেছি। ধারণা করলাম এটা হয়তো আমাদের ম্যাডাম হবেন। যাই হোক, ইন্টারভিউ মোটামুটি ভালোই হলো। আর আমাদেরকে বলা হলো যে যারা সিলেক্টেড হবে তাদেরকে ফোনে জানানো হবে। তাই চলে এলাম বাড়িতে। ভাবছিলাম এই চাকরিটা হবে কিনা, কারণ আমি এর আগেও আরো কয়েকটা ইন্টারভিউ দিয়েছিলাম। এটা নিয়ে 7টা হবে। কিছুদিন পর আমার ফোনে একটা কল আসলো, আর ফোনে যে কথা হলো তা তো দেখলেনি। খবরটা পেয়ে প্রথমে মায়ের কাছে চলে গেলাম, আর গিয়েই, মা, ও মা, তুমি কোথায়? কি রে ভাইয়া, কি হয়েছে? এত ডাকাডাকি কিসের? মা, তুমি কোথায়? এই তো একটু বাইরে গেছে। কেন, কি হয়েছে? আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি? হ্যাঁ সত্যি। এখন কিছু খাইতে দে। বস গিয়া, আমার চকলেট কিন্তু পাওনা রইল। তোরে দেয় কে? আমি একলা খামো। না দিলে আমিও বুঝামু। যাই হোক, খেয়ে একটু রেস্ট নিলাম। জানি রিহাব একটু মন খারাপ করে রেখেছে। ওকে বিকেলে ঘুরতে নিয়ে যাব। আপনারা বলে দিন না কিন্তু। বিকেলে নামাজ পড়ে রিয়াকে সাথে নিয়ে একটু ঘোরাফেরা করে বাড়িতে এলাম। ওখানে আবার এক বন্ধুর সাথে দেখা। তাকেও বললাম, এরপর বুঝে নিত কি চাইতে পারে। পরের দিন গেলাম জয়েনিং লেটার আনতে। আর সেখানে গিয়ে দেখি যে ইন্টারভিউয়ের সময় যে ম্যাডাম ছিল, অর্থাৎ জুহি ম্যাডাম, আর আরো কয়েকজন ভদ্রলোক বসে আছেন। বুঝতে পারছেন ম্যাডামের নাম জুহি। নামটা পিওরের মুখে শুনেছি। উল্লেখ্য, আমি একটু দেরিতে যাওয়াতে 2 থেকে 3 জন বাদে বাকি সবাই চলে গেছেন। আমার ডাক পড়ল সবার শেষে। জুহি ম্যাডাম অন্যদের সামনে কিছু সাধারণ উপদেশ দিলেন। এরপর কেন যেন সবাইকে রুম থেকে কিছুক্ষণের জন্য বের হতে বললেন। তার কারণ আমার সাথে নাকি তার আলাদা কিছু কথা আছে। সবাই রুম থেকে যাওয়ার পরে, বসুন। জি ধন্যবাদ। আপনি কি কোনো কারণে নার্ভাস? না না, ঠিক আছি। নার্ভাস হওয়ার প্রয়োজন নেই। আমার কথাগুলো ভালো করে শুনুন। জি বলুন। দেখুন, আপনি বাদে বাকি সবাই মোটামুটি রকমের জামানত দিয়েছে। আপনি কি জামানত দিতে পারবেন? হঠাৎ করে মনে হলো আমি যে ভরসা নিয়ে এখানে এসেছিলাম সেটা আর হলো না। নিম্ন মধ্যবিত্তের একটাই সমস্যা। ভাবছিলাম মাকে কি জবাব দেব। এভাবে যে পায়ের নিচ থেকে মাটি সরে যাবে তা আমি আগে কখনো ভাবিনি। আর বেশিরভাগ কোম্পানি তো যা কিছু লাগবে তা আগে থেকে জানিয়ে দেয় বা নিয়ে নেয়। কি হলো, কি ভাবছেন? জি না, কিছু না। সরি ম্যাডাম, আমি দিতে পারছি না। তবে চাকরিটা পেলে আমার ভালো হতো। যাই হোক, সবার কপালে তো আর সবকিছু থাকে না। আচ্ছা তাহলে উঠি। আপনাকে চাকরিটা দিতে পারি, তবে কিছু শর্ত আছে। যদি মানতে পারেন তবে ভেবে দেখব। আচ্ছা বলেন কি শর্ত? না জেনে তো আর বলতে পারি না মানতে পারবো কিনা। আগে জেনে নিই তারপর বলছি। প্রতিদিন ঠিক সময় মতো আসতে হবে। যদি পারেন কমপক্ষে 5 মিনিট আগে আসবেন। জি। অফিসের কাজ নিয়ে বসে থেকে অন্য কাজগুলো ফেলে রাখবেন না। যখন যেটা করার সময় ঠিক সেই সময় করবেন। মোট কথা নিয়মানুবর্তিতা থাকতে হবে। জি। কাজ সবসময় মনোযোগ দিয়ে নিষ্ঠার সাথে করবেন। প্রথম দিকে আমি দেখিয়ে দেব, কাজের সময় কখনো অন্যমনস্ক থাকা যাবে না।
জি। কাজের মধ্যে যথাসম্ভব গতি আনার চেষ্টা করবেন, আর কোনো কাজ পরে করার জন্য ফেলে রাখবেন না। পারবেন মানতে? জি, চেষ্টা করব। চেষ্টা না, পারতে হবে। জি, পারবো। আরেকটা কথা, আপনি কথায় কথায় জি জি করবেন না, যা বলবেন সরাসরি বলবেন। আচ্ছা। এখন জয়নিং লেটার নিয়ে যান, আগামী মাসের প্রথম দিন থেকে চলে আসবেন। আচ্ছা, ঠিক আছে। জুহি ম্যাডামের যেরকম ঝালমরিচের মতো ব্যবহার, ওনার পক্ষে আমার মনে হয় সবই সম্ভব। ওনার ফোনে সেটা টের পেয়েছি, আর সামনাসামনি তো দেখলেনি। যাই হোক, জয়নিং লেটার নিয়ে বাড়ি চলে এলাম। এখন অফিসের কাছাকাছি একটা বাসা দেখতে হবে। কিছুদিন খোঁজার পর পেয়েও গেলাম। দেখতে দেখতে অফিসে জয়েন করার সময় চলে আসলো। আসলে একটা কোম্পানি দ্বিতীয় শাখা, এবং এই শাখাটি নতুন খোলা হয়েছে। আজ অফিসের প্রথম দিন, তাই অল্প কিছু খেয়ে রেডি হয়ে চলে গেলাম অফিসে। একটু আগে রওনা হয়েছিলাম, তাই লেট হয়নি। প্রথম দিন মোটামুটি ভালোই কাটলো। জুহি ম্যাডাম আমি সহ সবাইকে বিভিন্নভাবে বিভিন্ন কাজ শিখিয়ে দিচ্ছিলেন। আমাকে অল্প কিছু কাজ দেওয়া হলো, সেগুলো ভালোভাবে সম্পূর্ণ করলাম। এভাবে কিছুদিন ভালোভাবে কেটে গেল। কিন্তু কথাই আছে না যে সবার কপালে বেশি সুখ সহ্য হয় না। কিছুদিন পর একদিন আমার হাতে তেমন বেশি কাজ ছিল না। হাতের কাজগুলো সেরে একটু খারাপ লাগছিল, তাই আমি বসে বসে কিছু একটা ভাবছিলাম। আর তখন আনমনেই অফিসের ফাইলের একটা কাগজ উপরে ল্যাব সাইন আঁকছিলাম, যদিও ফাইলটা বেশি গুরুত্বপূর্ণ ছিল না। আর অন্য হাতে কখন যে কম্পিউটারের কিবোর্ডের উপর হাত পড়েছে খেয়ালই করিনি। কিবোর্ড চাপ পড়াতে অন্য একটা ফাইলের সব কাজ কমপ্লিট করছিলাম, সেটা মুছে গেছে এবং একটা না এলোমেলো বর্ণ উঠছে। আর এদিকে ম্যাডাম কখন যে পিয়নের কাছে এসে দাঁড়িয়েছেন খেয়ালই করিনি। হয়তো ডেকেছেনও, কিন্তু সেটাও খেয়াল করিনি। ম্যাডাম আমার হাত ধরে নাড়া দেওয়াতে আমার ঘোর কাটলো। আর তখনই এইসব কি মিস্টার জাহিদ? আপনাকে সেই কখন থেকে ডাকছি, আর আপনার কোনো খেয়ালই নেই। আর ফাইলের ওপর কম্পিউটারে এসব কি? আপনাকে কি এসবের জন্য রাখা হয়েছে? সরি ম্যাডাম। সরি বললেই কি সবকিছু ঠিক হয়ে গেল? ফাইলটা তো নষ্ট করেছেন, আবার সেই সাথে পিসিটাও নষ্ট করেছেন। যত দ্রুত পারেন এগুলো ঠিক করুন। আমি কিছুক্ষণের মধ্যে সবকিছু ঠিক করে দিচ্ছি। বালিকা, এগুলো ঠিক করে আমার কাছে 2 মিনিটের কাজ। কম্পিউটারের বেশ কিছু বিষয় আমার জানা আছে। আমি 5 মিনিট পরে এসে যেন দেখি সব আগের মতো হয়ে গেছে। আর হ্যাঁ, আগে ভালোভাবে ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা। তারপর আর কি, ফ্লুইডের একটা শর্টকাটের সাহায্যে মিনিট খানেকের মধ্যে সবকিছু ঠিকঠাক। ম্যাডাম ঠিক 5 মিনিট পরে আসলেন। এসে দেখলেন আমি ঝিমোচ্ছি। আসলে আমি জ্বর খেয়ে কিছুটা ক্লান্ত হয়ে গেছিলাম। যাই হোক, ম্যাডাম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে দেখে আর কোনো কিছুই বলেনি, কিন্তু আমাকে তার কেবিনে ডেকে পাঠালেন। মারার সময় তো মারলো, কিন্তু এমন খারাপ লাগছে কেন? আমি ভাবছিলাম সামান্য একটা ভুলের জন্য এত বড় শাস্তি পেলাম। একটু পরে আবারও ভালোভাবে ফ্রেশ হয়ে ম্যাডামের কেবিনে গেলাম। ম্যাডাম আসবো? আসুন। আসলে আমি সরি, আপনার কাজ দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আর আপনি তো জানেন আমার একটু রাগ বেশি। না ম্যাডাম, আপনাকে সরি বলার কি আছে? আসলে আমি ভুলে গিয়েছিলাম যে অফিস টাইমে হালকা রেস্ট নেওয়া যায় না। জানি তো, রাগ ওভারলোড হয়ে থাকে আপনার। আমি আসলে পিসির ব্যাপারে নিয়ে ভয় পেয়ে গেছিলাম। সে যাই হোক, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, এতে আমি কিচ্ছু মনে করিনি। হয়তো আমার ভাগে এরকম কিছু লেখা ছিল। আমি আসি ম্যাডাম। শুনুন, হ্যাঁ বলুন। যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবেন। সে পরে দেখা যাবে। শেষ কথাটা বলার পরই আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম। তার সাথে গেলে হয়তো অল্প কিছু ঔষধ কিনে দেবে, সেসব আমি নিজেই পারবো। যাই হোক, অফিস শেষ করে ম্যাডামের অপেক্ষা না করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে অল্প কিছু খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়লাম। তবে জ্বরটা যে আসবে সেটা কিছুটা হলেও নিশ্চিন্ত ছিলাম। জ্বর নিয়েই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10:32। ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। অনেক কষ্টে ফোনটা তুলে দেখলাম যে ফোনটা কেটে গেছে, আর কলটা জুহি ম্যাডামই করেছিল। আমার শরীর বেশি খারাপ হওয়াতে আর কল দিতে পারিনি। যাই হোক, জ্বর ছাড়লো দুপুরের পর। উঠে নামাজ পড়ে
হালকা কিছু খেয়ে একটু ঔষধ খেয়ে অফিসের টুকটাক ছোটখাটো কাজ নিয়ে বসলাম। কাজটা শেষ করে নামাজ পড়ে ছাদে গেলাম। ছাদে কিছুক্ষণ থেকে চলে এলাম। আসলে ছাদে যাওয়াটা অভ্যাসের মতো হয়ে যাচ্ছে। সন্ধ্যায় আবার খাওয়া শেষ করে দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে দেখি রাত 5:05। উঠে ফ্রেশ হয়ে আগে কিছু খেয়ে নিলাম। এরপর নামাজ পড়ে আবার কিছুক্ষণ রেস্ট নিলাম। অফিসের সময় হওয়াতে অফিসে চলে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম সামনে দাঁড়িয়ে আছেন। বোঝেন নাই কে ঠিক সময় আসে আর কে আসে না? দেখতে হবে না? সালাম দিয়ে আবার কেবিনে গিয়ে বসলাম। কিন্তু ম্যাডাম এসে ডেকে নিয়ে গেলেন। গেলাম তার সাথে। কিছু বলবেন? আপনাকে অফিসে এসে দাঁড়াতে বলছিলাম না? দাঁড়ালে কি হতো ম্যাডাম? আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। বুঝেও না বুঝের ভান করে। আহা, ও এসব ছোটখাটো বিষয়ে ডাক্তারের কাছে গিয়ে কি হবে? আর তাছাড়া আমার এরকম ছোটখাটো আঘাত হয়ে অভ্যস্ত। বেশি বুঝবেন না, আপনার শরীর পুরোপুরি ভালো হয়েছে। এই তো মোটামুটি। তবে চিন্তা করবেন না, আমি কাজে কোনো অবহেলা করব না। আপনি এই কয়দিন কাজ একটু কমিয়ে করুন। না ম্যাডাম, আমি পারবো। আপনি কিন্তু আমার মুখের উপর কথা বলছেন। আপনাকে যা বলছি তাই করবেন। ঠিক আছে। 2-3 দিন সত্যি আমার কাছে কাজ একটু কম আসলো। এভাবে কাজের মধ্যে দিয়ে আরো কিছুদিন কেটে গেল। কিছুদিন পর শুনলাম যে জুহি ম্যাডামের বিয়ে। স্যার অর্থাৎ জুহি ম্যাডামের বাবা এসে সবাইকে বিয়ের কার্ড দিয়ে গেলেন। পরবর্তী ছুটির দিনে বিয়ে, সব মিস করলেও ফ্রি বিরিয়ানি তো মিস করা যায় না। তাই আমার জন্য সুখবর। বিয়ের দিন বিয়েতে গেলাম, কিন্তু বিয়ের সময় পেরিয়ে যাওয়ার পরও বর আসার নাম নেই। কিন্তু পরে খবর আসলো যে অন্য কাউকে নিয়ে পালিয়ে গেছে। আঙ্কেল কিছুক্ষণ ভাবনায় পড়ে রইলেন। এরপর হঠাৎ আমাকে একটু আড়ালে নিয়ে গেলেন। জাহিদ বাবা, তুমি আমার সম্মানটা বাঁচাও। কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিকই বলছি। এখন বিয়েটা ভেঙে গেলে না, জুইকে আর কেউ বিয়ে করবে না, না আমার সম্মানটা থাকবে। তাই বলছি বাবা, তুমি বিয়েটা করে নাও। কিন্তু স্যার। কোনো কথা না, তুমি তোমার বাবা মায়ের কথা চিন্তা করছো তো? আমি ওনাদের বুঝিয়ে বলবো। আমার কথাটা একটু শুনুন। তোমাকে যা বলছি তাই করো, আর না হয় তোমার চাকরি থাকবে না। বাবা, তুমি ওনার কথাটা মেনে নাও। ওনার হাই প্রেশার আছে। ভাইয়া, আব্বুর কিছু একটা হয়ে যাবে, আপনি না করবেন না প্লিজ। ঠিক আছে, তবে ওর জন্য কেউ আমাকে দোষী করলে বা অন্য কিছু বললে আমি কোনো কিছু চিন্তা না করে চলে যাব। তখন কেউ আমাকে আটকাতে পারবেন না। হুম, একটু ভাব নিলাম আর কি। আর যেমন ভাব তেমন তার মেয়ে। ঠিক আছে, তাই হবে। কি আর করার, উপায় না পেয়ে বিয়েটা করেই নিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল যে বিয়েতে জুহির মত নেই, কিন্তু জুহি যে রাগী আল্লাহ জানে আমার আজকে কি হয়। আপনারা দোয়া করেন। জুহিদের বাসার ছাদে দাঁড়িয়ে আছি আর টেনশন করছি, সাথে রাতের আকাশ প্লাস শহর দেখছি। সিগারেট খাই না, কিন্তু ভাবছিলাম আমাকে কেন বিয়েটা করতে হলো। ম্যাডাম তো আমাকে তেমন একটা সহ্য করতে পারেন না। একটা কথা বলতে ভুলে গেছি, জুহি আমার চেয়ে বছরখানেকের জুনিয়র। আর জুহি ছোট বোনও আছে, একটার নাম মীরা। মীরা ইন্টার পাস। মীরা জুহির মতো এতটা রাগী না। মীরা এসে বলল, কি দুলা ভাই, মন খারাপ নাকি? না তেমন কিছু না, ভাবছি। কি ভাবছেন? ভাবছি তোমার আপু যে রাগী, কি যে করে বসবে কে জানে। ও, এই ভয়ে যেতে ভয় পাচ্ছেন? আসেন, আমি আপনার সাথে যাচ্ছি। আর আপুর রাগ বেশি হলেও মনটা খুব ভালো। তাছাড়া আব্বুকে ভয় পায়, আর আব্বু যেটা বলে বা করে সেটা মেনে নেয়। ও আচ্ছা, ধন্যবাদ। তোমার যেতে হবে না, আমি একাই যেতে পারবো। তারপর আস্তে আস্তে বাসন নামের বাসার দিকে চলে গেলাম। গিয়ে দেখি যে জুহি সাধারণ পোশাকে সাধারণভাবে বসে কারোর সাথে যেন ফোনে কথা বলছে। আর আমাকে দেখে ফোনটা কেটে দিয়েছে। যা ধারণা করেছিলাম তাই। আমি ঘরে ঢুকতে বলে উঠল, এই ছোট লোক, তুই আমাকে বিয়ে করেছিস কেন? অনেক কষ্ট করে বিয়েটা ভেঙেছিলাম। দেখুন ম্যাডাম, প্রথমত আমি ছোট লোক নাই, আর দ্বিতীয়ত আমার ওই বিয়েতে কোনো মত ছিল না। আমি স্যার আর আন্টির কথায় বাধ্য হয়েছি।
আপনার বাবাকে অসুস্থতা থেকে বাঁচাতে আমাকে বিয়েতে মত দিতে হয়েছে। আপনার বিশ্বাস না হলে আপনার বাবা মা অথবা আপনার ছোট বোনকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এখন আমি যা বলবো তুই তাই মেনে চলবি। আপনার বলতে হবে না, আমি পরিস্থিতি অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আপনি দয়া করে ওই সময় আপনার রাগকে কন্ট্রোল রাখবেন। তাহলে তো ভালোই, তুই এখন থেকে সোফায় ঘুমাবি, আর ভুলেও বাসা বা অফিস কোথাও অধিকার দেখাতে আসবি না। আসলে তোর কি হাল করব তা তুই ভাবতেও পারবি না। আমি সেটা ভালো করে জানি। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ুন। তোকে তো মূল কথাটাই বলা হয়নি এখনো। আমার বয়ফ্রেন্ড আছে, রাহুলের সবকিছুই আমাদের লেভেলের, তোর মতো ফকির না। আর অল্প কিছুদিন পরে আমার ডিভোর্স চাই। আপনার সব কথাই মেনে চলবো, কিন্তু আপনি কখনো আমাকে গালি দেবেন না। আমারও রাগ আছে, আমি কারোর সাথে সেটা দেখাই না। তবে যদি আমার রাগ ওঠে তাহলে আপনারা কেউ আমাকে থামাতে পারবেন না। ঠিক আছে, যা, তোর এই কথাটাই শুধু মেনে নিলাম। কি আর করার, কপালে হয়তো এরকম কিছু ছিল। যাই হোক, বিয়ের পরদিন থেকেই অফিসে যাওয়া শুরু করলাম। কলিগদের কথা নাই বা বললাম, জুহি একদিকে অবশ্য ভালোই আছে। আমার সাথে যত রাগ দেখায় সবই বাড়িতে বা আলাদাভাবে শুধু আমার উপর, আর অন্য সবখানে স্বাভাবিক আচরণ করে। আর একটা কথা, জুহির মন ভালো থাকলে আমাকে তুমি করে বলে, না হয় তুই করেই বলে, এবং আমি পার্মানেন্টভাবে তুমি বলার অনুমতি পেয়েছি। শ্বশুর বাসায় অল্প কয়েকদিন থেকে আবার আমার বাসায় চলে গেলাম, সাথে জুহিকে নিয়ে এলাম। জুহি অবশ্য কিছু একটা আপত্তি তুলেছিল, কিন্তু স্যার মানে আমার শ্বশুরের কথাই আমার সাথে এসেছে। তবে আসার আগে শর্ত জুড়ে দিয়েছি যে সে যখন ইচ্ছে বাবার বাসায় চলে আসবে। বেশি দূরেও না, মাত্র ঘন্টাখানেকের পথ। আমার বাসায় তো আর সোফা নেই, তাই মাঝে বর্ডার অর্থাৎ কোলবালিশ থাকে। আমি এভাবেই থাকতে চাচ্ছিলাম, কিন্তু জুহি বলল তার নাকি সমস্যা হয়, তাই না চাইতেও ঘরে আরেকটি আসবাব বাড়ালো। আর হ্যাঁ, আমাকে এখন জুহির বিয়ে হিসেবে থাকতে হয়। আমার কেবিন অন্য সবার থেকে আলাদা। ভালো বাসুক আর না বাসুক, মানুক আর না মানুক, স্বামীর ভাগ কাউকে দেবে না। তাই তো এমন আমার মতো অসহায় পিচ্চিটা আটকিয়ে রাখে। তবে আমিও এতদিন ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু জানাইনি। বিয়ের মাসখানেক পর এক শুক্রবার দুপুরে নামাজ শেষ করে এসে একটু শুয়েছিলাম। এমন সময় কেন জানি না আবদার ধরল। এই শোন। বলো। আমার না কিছু শপিং লাগবে। তো যাও করে আনো, আমাকে বলছো কেন? আমার শরীরটা একটু কেমন যেন লাগছে, তুমি একটু সাথে আসো প্লিজ। শরীর খারাপ হলে পরে অন্য সময় যেও। না, এগুলো একটু জরুরি, আসো না প্লিজ। আচ্ছা, কি আর করবো, মহারানীর আবদার বলে কথা। যাই, ওর সাথে দেখি আমাকে কিছু কিনে দেয় কিনা। ওর দরকারি জিনিসপত্র কিনলো, আর আমি ভালো দেখে একটা আতর কিনলাম। আর এক জোড়া কানের দুল আর একটা নুপুর খুব পছন্দ হয়েছিল, তাই ওকে না জানিয়ে নিয়ে নিলাম। আমি ঠিকই দেখেছি সাহেব। এরপর কেন জানি কাপড়ের দোকানে গিয়ে আমাকে মাপের বিভিন্ন কাপড় কিনতে শুরু করলো। জিজ্ঞাসা করাতে বলল রাহুলের শরীরের গঠন নাকি আমার মতোই। শপিং শেষ করে একটু ক্লান্ত লাগছিল আমার, তাই ওকে অনুরোধ করে কাছাকাছি একটা পার্কে নিয়ে গেলাম। কিন্তু সেখানে গিয়ে কিছু একটা দেখে জুহি রাগ উঠে গেল, কারণ ও দেখলো যে রাহুল অন্য একটা মেয়ের হাত ধরে বসে আছে। রাহুলের ছবি দেখিয়েছিল। সে সেখানে গিয়ে, বাহ মিস্টার রাহুল, বাহ, এই বুঝি আপনার অ্যাসাইনমেন্ট? জুহি, তুমি এখানে? আর এটা কে? তোমার সেই খ্যাতটা? কেন, অন্যায় হয়ে গেছে নাকি এখানে আসতে? আর তোর সাথেটা কে? আমি ওর স্ত্রী। তাহলে আমি কে? আর তুমি বিয়ে করেছো আমাকে জানাওনি কেন? আমি কি জানি তুই কে? আর তোকে জানিয়ে আমাকে সবকিছু করতে হবে? আমার সাথে এতদিন রিলেশন করে এখন আমি কে? তোর সাথে রিলেশন করাটাই আমার ভুল হয়েছে। তুই তোর বরের সাথে আছিস, কিছু হয়নি বলে কেউ বিশ্বাস করবে? আর তুই বিয়ে করে নিয়েছিস, আমি কি তোর জন্য বসে থাকবো নাকি? জুহি চলো বাসায় চলো, এখানে থাকার দরকার নেই। হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছিল। আর একটু হলে রাহুলের স্ত্রীকেও হালকা ইঙ্গিত দিলাম, সেও বুঝতে পেরে রাহুলকে নিয়ে চলে গেল। আরে যা যা, দেখবো কি করতে পারিস, যত সব ফালতু। দেখুন
ওনার হঠাৎ করে এরকম কিছু দেখার মতো মানসিক প্রস্তুতি ছিল না। উনি বোধহয় ওই ছেলেটাকে অতিরিক্ত বিশ্বাস করতেন, আর তাই এই বিষয়টা দেখে অনেক হতাশ কাজ করেছে। এটা ঠিক হওয়ার কি কোনো উপায় নেই? আছে, তবে কাজটা একটু কঠিন। এই হতাশ অবস্থায় উন্নতি করতে ওনাকে দিনের বেশিরভাগ সময় আনন্দের মধ্যে রাখতে হবে, আর কোনোভাবেই একা থাকতে দেওয়া যাবে না। এতে ডিপ্রেশন বেড়ে যেতে পারে। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো কন্টিনিউ করবেন আর আমাকে সব কিছু জানাবেন। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। রাহুল যাওয়ার পরই জুহি পার্কে বসে কান্না শুরু করলো। অনেক কষ্টে কান্না থামিয়ে বাসায় আনলাম। আবার সেই কান্না, আবারও অনেক সান্ত্বনা দিয়ে অনেক চেষ্টা করার পর কান্না থামলো, কিন্তু ও একবারে চুপচাপ হয়ে গেল। সেই সাথে ওর খাওয়ার ঘুম যেন উধাও হয়ে গেল। আমি সম্পূর্ণ ঘটনা ওর বাবা মায়ের সাথে শেয়ার করলাম, আর জুহির সাথে থাকার কথা বললাম। বিয়ের পর জুহির অবর্তমানে আমি চালাতাম অফিস, তবে মাঝে মাঝে স্যারও আসতেন, একটু দেখাশোনা করে চলে যেতেন। জুহিকে স্বাভাবিক করার অনেক চেষ্টা করে তেমন উন্নতি করতে পারিনি। শেষে একজন ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তার সব শুনে এবং জুহির অবস্থা থেকে বলল, এরপর থেকে আমার জুহিকে স্বাভাবিক করার সংগ্রাম শুরু হলো। অফিসের বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো আমি করতাম, আর বাকি সব স্যার দেখতেন। অনেক পরিশ্রম আর প্রচেষ্টার পর জুহি সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। তবে এর মধ্যে সময় চলে গেল প্রায় 8 মাস। তবে আমি কিন্তু জুহির প্রথম দিকের কথাগুলো ভুলিনি। আমি নির্দিষ্ট সময় পার হওয়ার পরে পেপার রেডি করে রেখেছিলাম, কারণ যার মনে আমার জায়গা নেই তাকে শুধু শুধু আমার মায়ের বাঁধনে বেঁধে কি হবে। তার চেয়ে ভালো সে তার মতো করে থাকুক, ভালো থাকুক। আর জুহির সুস্থতার জন্য জুহিদের বাসায় থাকতাম। জুহি সুস্থ হয় আমি আমার বাসায় চলে গেলাম। শ্বশুরমশাইকে পটিয়ে বাড়িওয়ালাকে ম্যানেজ করেছিলাম, তার আপত্তি সত্ত্বেও। তারপর থেকে বাড়িওয়ালা আমার উপর একটু নমনীয় আর মোটামুটি ফ্রি। শ্বশুরমশাই আমার অনেক কাজে আপত্তি করেন, আর আমার বাসাটা মাঝে মাঝে পরিষ্কার করে রাখতাম। সে যাই হোক, জুহি সুস্থ হয়ে আবার তার আগের পথে ফিরে গেল। তারপর আবারও সেই আগের রূপ। আমি আর ওর অবহেলা নিতে পারছি না। তাই কিছুদিন পর একদিন অফিস থেকে বিদেটিতে বাসায় এসে টেবিলের উপর 3টে কাগজ রেখে দিলাম। একটা রিজাইন লেটার, একটা ডিভোর্স পেপার আর একটা চিঠি। আর এর আগে আমার সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি নিজে থেকেই জুহিকে মুক্ত করে দিয়ে চলে যাচ্ছি। কারণ যে সম্পর্কে একে অপরকে প্রতি টান নেই, ভালোবাসা নেই, আমার মতে সে সম্পর্ক না থাকাই ভালো। একতরফাভাবে সবকিছু হয় না। মা আর কিউটেটার সাথে দেখা হয় না অনেক কদিন, তাই ভাবলাম গ্রামে চলে যাই। চিঠিতে যা লেখা ছিল তা হলো, প্রিয়। হ্যাঁ, প্রিয়ই তো। প্রথম দিকে আমার উপর বিরক্ত থাকলেও তোমার সবকিছু আমার ভালো লাগতো। তুমি যখন প্রথমে আমার কাজের জন্য বকাঝকা করলে তখন খারাপ লাগেনি। জানো, ওই ধরনের কাজগুলো আমার কাছে ঠিক করা মাত্র 1 মুহূর্তের ব্যাপার। মজার ব্যাপার হলো, আমি তখন তোমাকে নিয়ে ভাবছিলাম। তারপর যখন আমাদের বিয়ে হলো তখন কতটা খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। তবে কিছুক্ষণ পরেই খুশিটা শেষ হয়ে গেল, কারণ তুমি অন্য কাউকে ভালোবাসতে। তবে আজ একটা লুকোনো সত্যি বলি, তোমার ইএক্স তোমাকে অপমান করার পরে তোমার অবস্থা সম্পর্কে জানতো, কিন্তু একটিবারের জন্য খোঁজ নেয়নি। সে যাই হোক, তুমি তোমাকে কখনো ভালোবাসোনি, আর কখনো পারবে কিনা সেটাও জানি না। তোমার মনে আছে কি তুমি আমার কাছে কি চেয়েছিলে? হ্যাঁ, ডিভোর্স চেয়েছিলে, কিন্তু আমি সাইন করিনি। তুমি চেয়েছিলে তুমিও সাইন করে উকিলের কাছে ফেরত পাঠিয়ে দিও। রাহুল যদি পাল্টি না দিত তবে তোমাদের গল্পটা অন্যরকম হতে পারত। আর তুমি হয়তো এখনো রাহুলকেই ভালোবাসো, তবে এদিকে আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এখনো ভালোবাসি, কিন্তু একতরফাভাবে আর কত। তাই তোমাকে মুক্ত করে দিয়ে চলে গেলাম। আমাকে খোঁজার চেষ্টা করে লাভ নেই, পাবে না কোথাও। যদি কখনো আল্লাহর ইচ্ছে হয় আর আমাদের ভাগ্যে দ্বিতীয় দেখা হয়ে থাকে, তবে এমনিতেই কোথাও দেখা হয়ে যাবে। আবার বলছি, লাভ ইউ মাই ইংরে কুইন, মাই লাভ ইজ অলওয়েজ ফর ইউ, অ্যান্ড আই উইল মিস ইউ মাই সুইট হার্ট জুহি, লাভ ইউ সো মাচ। ইতি অবহেলিত মানুষ। তারপর আর কি, চলে এলাম গ্রামে। আর এসে আমার সে আগের কাজ অর্থাৎ কৃষিকাজ শুরু করে দিলাম। তবে জুহিকে সবসময় মনে পড়ে। অন্যদিকে জুহি প্রথমে জাহিদের এসে চলে যাওয়াতে কিছু একটা খুশি হয়েছিল, কিন্তু কিছুদিন একা একা কাটানোর পর বুঝতে পারলো জাহিদ তার কতটা জুড়ে আছে। সে জাহিদকে মিস করতে শুরু করলো। সে খুব ভালোভাবে বুঝতে পারলো
যে জাহিদকে তার লাগবে এবং সে প্রচণ্ডভাবে অসহ্য মানুষটাকে ভালোবেসে ফেলেছে। তারপর থেকে সে প্রায় সবসময় মনমরা হয়ে থাকে, ঠিকমতো খাওয়া ঘুম কিছুই নেই। আর এদিকে আমি আমার কাজকর্ম পরিবার নিয়ে ভালো আছি, এটাই বলা যায়। তবে হঠাৎই আবার ঝড় নেমে আসলো আমার উপর। শহর থেকে চলে আসা প্রায় 1 বছর পর কালবৈশাখী ঝড়ে আমার এবং আরো অনেক কৃষকের বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে গেল। এতে অনেক ক্ষয়ক্ষতি হলো। তাই ভাবলাম আবার শহরে যাব জীবিকার খুঁজে। যেই ভাবা সেই কাজ। জমানো কিছু অর্থ সাথে নিয়ে আর মায়ের দেওয়ার সঙ্গী করে আবারও আল্লাহর নামে বেরিয়ে পড়লাম। তবে এবার আর আগের অফিসে যাব না। তাই নতুন অফিসগুলোতে চেষ্টা করতে লাগলাম। প্রথমবারের মতো কয়েকটা ব্যর্থ চেষ্টার পর আবার অন্য একটা অফিসে চাকরি হয়ে গেল। কিন্তু আমি কাজের প্রয়োজন বেশি দেখায় এটা যে জুহিদের কোম্পানি 1 নম্বর শাখা সেটা খেয়ালই করিনি। কিছুক্ষণ পর স্যার মানে বাবা আমাকে দেখে অবাক, কারণ আমি জানি যে তারা আমাকে খুব খুঁজবে। কারণ কেউ চলে যাওয়ার পর আমরা তার মূল্য বুঝতে পারি। আমি ভাবছিলাম যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যাই হোক, দ্রুত হাতে আবার একটা রিজাইন লেটার টাইপ করে স্যারের রুমে গিয়ে আমি অবাক, কারণ জুহিও স্যারের সাথে বসে আছে। জুহির তো এই অফিসে থাকার কথাই না। আর আমাকে অবাক হতে দেখে জানতাম তুমি অবাক হবে। আমরা তোমার অ্যাপ্লিকেশন পেপার দেখেই বুঝতে পেরেছি যে তোমার চাকরির প্রয়োজন। ইন্টারভিউ প্যানেলে আমাদের কাউকে দেখলে তুমি এমনিতেই চলে যেতে, তাই আমরা থাকিনি। আর প্যানেলেও প্রাসঙ্গিক অল্প প্রশ্ন করতে বলে দিয়েছি। আর জুহি এখানেই ছিল এতক্ষণ। তোমার নিষেধ সত্ত্বেও আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছিলাম, কিন্তু পাইনি। তুমি না থাকায় জুহিও ভেঙে পড়েছে, আর ওই অফিসটাও বন্ধ হওয়ার পথে। আমাকে ক্ষমা করে দিও জাহিদ। আমি আসলে তোমার ভালোবাসার অনুভূতিটা বুঝতে পারিনি। তাছাড়া হঠাৎ করে বিয়ে হওয়াতে আমি তোমাকে মেনে নিতে পারিনি। তাই তোমার কাছে সবকিছুর জন্য ক্ষমা চাচ্ছি। এখন বুঝতে পারছি তুমি আমার কতটা জুড়ে আছো। তোমাকে আমি ভালোবাসি জাহিদ। তোমাকে ছাড়া আমার নিজেকে শূন্য মনে হয়। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। সরি স্যার এবং ম্যাডাম, আমি আর চাকরিটা করছি না। এই নিন আমার রিজাইন লেটার। জুহিকে ছাড়িয়ে নিয়ে কথাটা বললাম। আচ্ছা জাহিদ, তোমাকে কি আমি কখনো নিজের ছেলে থেকে কম মনে করেছিলাম? কম কিছু মনে করেনি ঠিক আছে, কিন্তু আমি থেকে কি করতাম? যাকে ভালোবাসতাম সেই তো আমার অনুমতিগুলোকে বোঝেনি। তাই আমি আর কারোর মায়ায় নিজেকে আটকাতে চাইনি, আর চাইও না। তাই আমি আবার চলে যাচ্ছি। আর আমি আপনাদের সবাইকে সেই কবে ক্ষমা করে দিয়েছি। শুধু সবার প্রতি আগের মতো সেই পিছুটানটা হারিয়ে ফেলেছি, যদিও মিথ্যে বললাম। তাই আপনারাই আমাকে ক্ষমা করবেন। চলি, আবার অন্য কিছু জোগাড় করতে হবে তো। তুমি অভিমান করো আর যাই করো, এখান থেকে চলে যেও না প্লিজ। না, এখানে থাকলে মায়া কাটাতে পারবো না, তাই যেতে হবে। ঠিক আছে, তবে তুমি যেতে চাইলে আমার এটা শর্ত পূরণ করে তারপর যেতে হবে। আমার পক্ষে সম্ভব হলে পূরণ করব। শর্তটা কি? সম্ভব অসম্ভব বুঝি না, তুমি শর্তটা পূরণ করে তারপর যাবে। আচ্ছা বলো কি শর্ত? তুমি যখন আমাকে ফিরিয়েই দেবে তখন আর বেঁচে থেকে কি করব? এতদিন তোমার অপেক্ষায় জীবন মৃত অবস্থায় দিন কাটিয়েছি। এতই যখন অভিমান তোমার, তবে আমার মৃত্যুটা তুমি নিজের হাতে আমাকে উপহার দিয়ে যাবে। কি বলো, পারবে না? আমি এরকম উদ্ভট শর্ত মানতে পারবো না, অন্য কিছু বলো। শয়তান, তুই এতক্ষণ মজা করছিলি? আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে তাই না? আমি তোমাকে কষ্ট দিলাম কখন? আপনি তোমাকে কষ্ট দিয়ে এসেছেন। নো, আপনি এখন থেকে দুজনেই তুমি করে বলবো। দুজনের মানবিমান শেষ হলো, আমি কিছু বলতে পারি? বলেন আব্বু। আমি চাই তুমি আর জুহি আগের মতো আগের অফিসে জয়েন করো, আর তুমি এখন থেকে আমাদের বাসায় থাকবে। কিন্তু কোনো কিন্তু না, এটাই আমার আদেশ। আরে পাস, এই মিলিটারি আব্বা হুজুর আসলো কোথা থেকে? এখন থেকে কথা না শুনলে এই রূপটাই দেখবে, আর আজকেই আমাদের বাসায় উঠবা। যথাজ্ঞা বাজান। তো যা বললাম তাই করো, আর জুহি তুই ওর সাথে থাক। তোমার বলতে হবে না। ভাবছিলাম চলে যাব,
কিন্তু ওই যে হৃদয়ের টান রয়ে গেছে, তাই আর পারলাম না। এরপর থেকে আমাদের সময়টা ভালোভাবে কাটতে লাগলো। এখন জুহিদের সাথে থাকি। জুহি আমার সবকিছু খেয়াল রাখে আর অনেক কেয়ার করে। একটানা কয়েক মাস কাজ করে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম বাড়ি থেকে একটু ঘুরে আসি। তবে এবার একা না, সাথে জুহিকেও নিয়ে যাব। তাই অফিসের কাজ কিছু একটা গুছিয়ে নিয়ে জুহির বাবা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বিদায় নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে মাকে ডাক দিলাম আর সাথে সাথে রিয়া এসে হাজির। এসে শুরু করলো বক বক। কি রে ভাইয়া, তুই নাই কিছুদিন আগে শহরে গেলি, আবার চলে আসলে যে? আর এইটা কে, আমার ভাবি? হ্যাঁ গো ননদিনী। এই তুই থামবি? একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? থাবড়া খাবি একটা, পেতনি। মা, তোমার ছেলে আমাকে আবার পেতনি বলেছে। ওই আমাকে তোর কোন দিক দিয়ে পেতনি মনে হয়? আমি কি দেখতে খারাপ? না, তুই কটকটি সুন্দরী। এখন সর। বুঝি, এখন বউ পেয়ে আমাকে তোর কাছে অসুন্দর মনে হয়। ভাবি, তুমি কিছু বলো না কেন? এই, তুমি আমার ননদকে পেতনি বললে কেন? না জেনে ওর কথা সাইতেও না তো জুহি, পরে পস্তাবে। কি রে, তুই কখন আসলি? আর সাথেরটা কে? তোমার বৌমা। আর সব কথা কি এখানে দাঁড়িয়ে পড়বো? বাহ, কি মিষ্টি মেয়ে। আয় মা, ভিতরে আয়। তোমার নাম কি মা? জুহি। তোকে কি আলাদা করে বলতে হবে নাকি? দাঁড়িয়ে আছিস যে? একটু পর আছি, তোমার ঘরে যাও, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। রিয়া শোন। কি বল? সবার সামনে বলা যাবে না, তাহলে হামলা হতে পারে। আচ্ছা, কানে কানে বল। তেমন কিছু না, অল্প কিছু চকলেট আর জুস। আচ্ছা ঠিক আছে, যা। তারপর একটু খেতে হালকা বিশ্রাম নিলাম। বিকেলে রিহার জুহিকে নিয়ে ঘুরতে বেরোলাম। ওখানে আবার জিহাদের সাথে দেখা। ওর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা চলল। যাই হোক, কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে এলাম। এভাবেই সপ্তাহখানে কেটে গেল আর আমার যাওয়ার সময় চলে এলো। তাই মায়ের কাছে বিষয়টা জানালাম। ঠিক তখনই, আর কয়েকটা দিন থেকে যা। না মা, অফিসে কাজ পড়ে আছে, যেতে হবে। তোমরা চলে আসো না হয়, তুমি আমার কাছে থাকবে আর এও ভালো একটা কলেজে পড়বে। না রে বাবা, আমার ওই সব জায়গা ভালো লাগে না। তুই না হয় রিহাকে নিয়ে চলে যা। না মা, আমি যাব না। আমি গেলে তোমাকে দেখবে কে? থাক, যেতে চাইছো না যখন, তো যেতে হবে না। আমি বরং মাসে একবার তোমাকে দেখে যাব আর তোমার হাতে রান্না খেয়ে যাব। আসি মা, সাবধানে থেকো। কোনো কিছুর প্রয়োজন থাকলে জানিয়ে দিও আর দোয়া করিও। বোনটার কপালে চুমু দিয়ে দর্শিপনা একটু কম করিস আর মাকে দেখে রাখিস। আচ্ছা ঠিক আছে, যা। একদম কাঁদবি না বলে দিলাম। আমি তো আসবোই মাঝে মাঝে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। চলে আসার সময়। ভাইয়া শোন। কি বল? কানে কানে। আচ্ছা বল। ভাবি খুব ভালো, তুই তাকে কষ্ট দিস না। আমি কি আমার কিউট স্টারের কথা ফেলতে পারি? আচ্ছা আসি এখন, একসময় তোকে আমার বাসায় নিয়ে যাব। আসি মা। আচ্ছা এসো। আবারও চলে এলাম ব্যস্ত শহর, ব্যস্ত নগরীতে। রাত্রে খাওয়া শেষ করে ছাদে গিয়ে বসলাম। আবহাওয়াটা ভালোই লাগছিল মোটামুটি। জুহিকে বললাম, একটু চোখটা বন্ধ করে পাটা এগিয়ে দাও তো। কেন? দিতে বলছি, দাও। এত কথা বলো কেন? আচ্ছা দিলাম। নুপুরটা পরিয়ে দিলাম। হয়েছে তোমার? আরে না, আমি বলার আগে খুলবে না। আচ্ছা, একটু তাড়াতাড়ি করো। আচ্ছা, এবার চোখ খুলতে পারো। দুলটাও পরিয়ে দিলাম। খুব সুন্দর তো। এগুলো আমার জন্য? না, আমার আর একটা বউ আছে, এর জন্য। ও ঠিক তোমার মতো দেখতে। তোমাকে পরিয়ে দেখলাম মানাবে কিনা। আমাকে পরখ করে একটু রাগ দেখিয়ে দিই রাগ বড়িকে। কি, তোমার কয়টা বউ আছে? তুমি ওইটাকে নিয়ে থাকো। চললাম আমি আমার বাবার বাড়ি। আরে শুনে যাও। দিলাম হাত ধরে এক টান, আর সেই সাথে একেবারে বুকে জড়িয়ে গেল।
কি শুনবো? তুমি তোমার ওই বউকে বলো গিয়ে। আমার মুখটা একটু চুলকাচ্ছে, তুমি আয়নাটা নিয়ে আসো তো গিয়ে। আরেকটা সারপ্রাইজ আছে জানো। আচ্ছা, এই নাও। এবার আয়নায় তাকিয়ে দেখো তো কাকে দেখা যায়। আমি আয়না চেকে দেখা যায় তার কথা বলছি। তুমি না সবসময় দুষ্টুমি করো, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আমি কি ভুল বলেছিলাম? বলেছিলাম তোমার মতো। তুমি তো তোমার মতোই, নাকি আমার মতো? আর দুষ্টুমি তো তোমার সাথে করবোই, নাকি অন্য কারোর কাছে যাব? না সাহেব, ভুল বলেনি। তবে অন্য কারো কথা তুললে পা ভেঙে ঘরে বসিয়ে রাখতাম। তবে আমার কিছু ইচ্ছা করছে। কি? এইভাবে বলা যাবে না, এদিকে এসো। আচ্ছা। ফিস ফিস করে কি বলছি নিচেও জানি না। এত দুষ্ট বুদ্ধি তোমার? কি বললে? আমি দুষ্টু? তাহলে তো কিছু দুষ্টুমি করতেই হয়। অবশেষে বউটার অভিমান শেষ হলো। তবে রাহুলকে একটা ধন্যবাদ দিতে হয়। আপনারা আমার পক্ষ থেকে দিয়ে দিন কিন্তু।